ফেসবুক আসে নাই। হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব তার মধ্যে আছে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় ৬০,০০০ নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যারা সংক্রমিত হয়েছেন। এর পরবর্তী উপসর্গ এবং প্রতিকার এই বিষয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব রাজনৈতিক আশ্রয়ের নতুন বিধান যেটি চালু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, এবং অ্যাবসেন্টি ভোট, যেটা আমাদের নতুন যারা এখানে যুক্তরাষ্ট্রে যারা বিশেষ নিউ ইয়র্কে যারা ইলেকশনে অংশ নিয়েছিলেন তাদের অ্যাবসেন্টি ভোট গণনা চলছে, এবং বাংলাদেশিদের সম্ভাবনা কতটুকু এই বিষয়ে আমরা আলোচনা করব, এবং এর সাথে আছে নিউজ আপডেট। দর্শক, আজকে আমাদের সাথে যারা যোগ দেবেন তাদের মধ্যে আছেন একজন করোনা বিজয়ী খালেদা বেগম জেসমিন। তিনি তার করোনা সংকটের কথা বলবেন, এবং এই নতুন একটি ঔষধ বা নতুন একটি ট্রিটমেন্টের বিষয়ে কথা বলবেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। তারা দুজনই আমাদের সাথে আজকে আছেন। আজকে নিউজ আপডেট জানাবেন জনাব নাজমুল হাসান, সম্পাদক সাপ্তাহিক পরিচয়। আমাদের সাথে থাকবেন অ্যাটর্নি ইসরাত স্বামী, এবং শেষে যোগ দেবেন মেরি জুবায়দা, আমাদের সাথে যোগ দেবেন আজকের এই যে ইলেকশনের যে অ্যাবসেন্টি ভোট, এই অ্যাবসেন্টি ভোট নিয়ে কথা বলার জন্য। আমরা প্রথমেই যাচ্ছি জনাব নাজমুল হাসান আপনার কাছে আজকের দিনের আপডেট জানার জন্য। জনাব নাজমুল হাসান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ তাহের, কিন্তু ফেসবুক আসে নাই এখন। ফেসবুক কি ঠিক আছে এখন? নো ফেসবুক। ফেসবুক ঠিক আছে এখন নাজমুল ভাই? ওই আমার কাছে তো আসতেছে। হ্যাঁ, ফেসবুক ইজ অন। কোন চ্যানেলে অন করছে আমি তো দাঁড়ান এক দেখি। সেকেন্ড, আমি দেখতেছি। জি, ওরা ফেসবুক ইয়ে করছে। আপনি নাজমুল ভাই, আপনি শুরু করেন। ফেসবুক তাদের অন করা আছে। আমার এখানে আসতেছে না তাহের। তারা কোথায় অন করলো কি করলো বুঝলাম না। ওকে ফাইন। নাজমুল ভাই, অলরেডি লোকজন কমেন্ট করতেছে ফেসবুকে, আপনারটা বোধহয় দেখতেছেন না আপনি। হ্যাঁ, আপনি শুরু করেন। ওকে, কোনো কিছু দেখতেছি না। Anyway, আমার ফেসবুক খারাপ হয়ে গেল নাকি? Anyway, যাক, উপস্থিত প্যানেলিস্টকে ধন্যবাদ এবং অভিনন্দন। আজকে যে খবরগুলো প্রথমেই আমি বলে দিই যে নিউ ইয়র্ক স্টেটের অবস্থা এবং সিটির অবস্থা মোটামুটি ভালো অন্য স্টেটগুলোর তুলনায়। এবং আমি যা দেখতে পাচ্ছি এখান থেকে তাতে মনে হচ্ছে যে গভর্নর আজকে কোনো সাংবাদিক সম্মেলন করেনি, মেয়র সাংবাদিক সম্মেলন করেছেন। এবং মেয়রের তথ্যটা আগে দিয়ে দেয়, সেটি হচ্ছে যে হসপিটাল অ্যাডমিশন ছিল 969। এটি হচ্ছে নিউ ইয়র্ক সিটির 11টি পাবলিক হাসপাতালের তথ্য, এবং সেই অনুযায়ী 69, এর আগের দিন ছিল 65। এবং এবং যেটি বেঞ্চমার্ক হচ্ছে 200। আর ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ছিল 280 জন রোগী, সেটি 11টি পাবলিক হসপিটাল নিউ ইয়র্কে, যার বেঞ্চ মার্ক হচ্ছে 375। এর আগের দিন ছিল 299। অর্থাৎ ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রোগী 10 জন কমে এসেছে নিউ ইয়র্ক সিটি পাবলিক হসপিটালগুলোতে। এবং টেস্টিং এর রেজাল্ট যেটা, সেটি হচ্ছে যে 2%। সেটি আগের দিন ছিল 1%, কিন্তু আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি টেস্টিংটা 1% এবং 2%-এর ভিতরে ভ্যারি করছে। আরেকটি বিষয় যেটি গভর্নর যেটি বলেছেন সাংবাদিক সম্মেলনে, সেটি হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের হিসাব। এবং সেই হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে যে গতকাল নিউ ইয়র্ক স্টেটে 65,564, 65,564 জন লোককে টেস্ট করা হয়েছে, এবং যাতে মাত্র 584 জনকে পজিটিভ পাওয়া গেছে, সেটি 0.89%, অর্থাৎ 1% জন্য নিচে নেমে এসেছে নিউ ইয়র্ক স্টেটের টেস্টিং রেজাল্ট, যেটি এর আগের দিন ছিল 1.2%। এবং হসপিটাল অ্যাডমিশন ছিল সম্পূর্ণ নিউ ইয়র্ক স্টেটের হসপিটালগুলোতে 851, 851, ও এর আগের দিন ছিল 841। এবং মৃতের সংখ্যা ছিল মাত্র 8, এর আগের দিন ছিল 10 জন। তো অতএব নিউ ইয়র্ক স্টেটের সবগুলো ইন্ডিকেটরই খুব ভালো মনে হচ্ছে এবং মোটামুটি আশাব্যঞ্জক। যদিও আমরা জানি যে নিউ ইয়র্কের বাইরে নিউ জার্সি, কানেকটিকাট এবং ভারমন্ট
এবং ম্যাসাচুসেটস ছাড়া বাকি সবকটি স্টেটে এখনো সংক্রমণ বেড়েই চলেছে, যদিও মৃতের হার তুলনামূলকভাবে কম। সেদিক থেকে বিবেচনা করতে গেলে নিউ ইয়র্কের বাসিন্দারা অনেক ভালোই আছে। এবং আজকে সাংবাদিক সম্মেলনে মেয়র আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে যেটি আমরা গত কয়েকদিন ধরে শুনছি, সেটি হচ্ছে যে এয়ার কন্ডিশনিং, সিনিয়রদের বিনামূল্যে এয়ার কন্ডিশনিং প্রদান। এবং সেই এয়ার কন্ডিশনিং এর ভিতরে মেয়র আজকে বলেছেন 34,294টি এসি ইনস্টল করা হয়েছে ইতিমধ্যেই। তবে আমরা জানিয়ে রাখি যে এই এসি দেওয়ার, বিনামূল্যে এসি প্রদানের সিস্টেমটি হচ্ছে যে আপনাকে বয়স 60-এর বেশি হতে হবে এবং আপনার বাসভবনে আর কোনো এসি ইউনিট থাকতে পারবে না, এবং আপনাকে নিউ ইয়র্ক সিটির কোনো একটি বেনিফিট প্রোগ্রামের অধীনে থাকতে হবে, তালিকাবদ্ধ থাকতে হবে, তাহলে আপনি পাবেন। এই এই হচ্ছে নিয়ম, এবং এই নিয়ম মেনেই তা ইতিমধ্যেই। এবং আরেকটি কথা উল্লেখযোগ্য, সেটা আমি বলতে চাই, যারা নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটি আছে এবং যারা 60 বছরের বেশি বয়স্ক এবং যাদের অ্যাপার্টমেন্টে কোনো ইউনিট নেই, আর সেখানে মোটামুটি যারা আবেদন করেছেন ইতিমধ্যে তাদের বাসায় সেটা ইনস্টলও করা হয়েছে। নতুন করে আবেদনপত্র নেওয়া হচ্ছে, কিন্তু ওই তিনটে ক্রাইটেরিয়ার কথা আমি বলেছি, সেই তারা পূরণ করতে পারলে সেখানে এসি দেওয়ার ব্যবস্থা করেছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন। আর আজকে আরেকটি ঘোষণা এসেছে, যেটা মেয়র দেয়নি, সেটা অবশ্য অন্য একটি ডিপার্টমেন্ট থেকে ঘোষণাটি এসেছে, আর যেটার সাথে সিটি কাউন্সিল মত দিয়েছে, সেটি হচ্ছে যে আগামী সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে সকল ধরনের প্যারেড এবং স্ট্রিট ফেয়ার অনুষ্ঠানের পারমিট না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অতএব কোনো প্রকার স্ট্রিট ফেয়ার কিংবা প্যারেড আর অনুষ্ঠিত হচ্ছে না সেপ্টেম্বর পর্যন্ত। আর একটা জিনিস হচ্ছে, এটি একটা হচ্ছে ইকোনমিক ট্রেন্ডের একটা খবর উল্লেখযোগ্য, যদিও আমি মনে করছি সেটি হচ্ছে যে ম্যানহাটনে প্রায় 10,000 অ্যাপার্টমেন্ট খালি শূন্য হয়ে পড়েছে, এবং যাতে ম্যানহাটন অ্যাপার্টমেন্ট, এটি হচ্ছে একটি রেকর্ড। কোনো একটি সময়ে 10,000 ম্যানহাটন অ্যাপার্টমেন্ট খালি, এটি একটি রেকর্ড। এবং যারা অ্যাপার্টমেন্টের মালিকরা ভাড়া কমিয়েও ভাড়াটে নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেখানে তারা অতটা সফল কাম হচ্ছেন না। আর একটা জিনিস যেটি, সেটা হচ্ছে যে আপনার ফ্লোরিডা, আরিজোনা, ক্যালিফোর্নিয়া এবং টেক্সাসে যেভাবে রোগী বাড়ছে, তাতে হসপিটালগুলোতে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে বেডের সংখ্যা স্বল্পতা দেখা দিয়েছে। শুধু ইন্টেনসিভ কেয়ার ইউনিট বেডের স্বল্পতাই নয়, নানান রকম মেডিকেল ইকুইপমেন্ট, যেমন পিপিই, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, তাছাড়া আরো কিছু জিনিস আছে যেগুলোর জন্য সমস্যা দেখা দিয়েছে বেডের, এবং এই ব্যাপারটি মোটামুটি দিনে দিনে প্রকট হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের, আজকে আমরা জানি যে নিউ ইয়র্ক সিটিতে মেয়র ট্রাম্প টাওয়ার, যেটি ট্রাম্পের বাসভবন ছিল হোয়াইট হাউসে যাওয়ার আগে, তার সামনে ব্ল্যাক লাইভস ম্যাটার এটি মুরালটি আঁকতে গিয়ে সেখানে একটি ধস্তাধস্তির মতন অবস্থা হয়েছে, এবং মেয়রকেও ট্রাম্পের সমর্থকরা বেশ গালমন্দ করেছেন, তার বিরুদ্ধে চিৎকার করেছেন, এবং সেখানে শেষ পর্যন্ত পুলিশের নিয়ন্ত্রণে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু তার আগে ব্ল্যাক লাইভ ম্যাটার রাস্তার উপরে হলুদ কালিতে সেই মুরালটি শেষ করা হয়, এবং এতে মোটামুটি ম্যানহাটনে বেশ কিছুক্ষণের জন্য উত্তেজনা বিরাজমান ছিল। আরেকটি জিনিস হচ্ছে যে স্কুলগুলো, আপনারা জানেন যে গতকালই আমরা বলেছি নিউ ইয়র্ক সিটির স্কুলগুলো একটু নতুন পদ্ধতিতে সেপ্টেম্বরে খুলছে, যেটাকে ব্লেন্ডিং সিস্টেম বলা হচ্ছে। কিন্তু ট্রাম্প প্রশাসন মোটামুটি প্রত্যেকটি স্কুল সিস্টেমের উপর চাপ দেওয়া সৃষ্টি শুরু করেছেন, যার ফলে স্কুলগুলো যাতে খুলে ফল সেজন্য। কিন্তু এই ব্যাপারে বেশ কয়েকটি নিউ ইয়র্ক স্কুল বোর্ড, শুধু নিউ ইয়র্ক সিটি নয়, তারা ট্রাম্প প্রশাসনের এই বিষয়টি ঠিক গুরুত্ব দিচ্ছে না। তারা অনেক স্কুল বোর্ডই স্কুল একেবারে না খোলার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তার কারণ তারা মনে করছেন যে ছাত্রদের জীবন অনেক বেশি ইম্পর্টেন্ট লেখাপড়ার চাইতে। তো সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, এবং এই বিষয়টি মোটামুটি এখন একটি রাজনৈতিক ইস্যুতে দাঁড়িয়েছে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকার কারণে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছে, সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের যিনি এডুকেশন সেক্রেটারি আছেন, তিনি এই ব্যাপারে বেশ কঠোর মনোভাব নিয়েছেন। তিনি চাচ্ছেন যে সমস্ত স্কুল বোর্ড খুলবে না এই প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ মেনে, তাদেরকে ফেডারেল ফান্ডিং বন্ধ করে দেওয়ার একটা ব্যবস্থা চেষ্টা করছেন। আরেকটি জিনিস যেটা বলার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে রিসার্চাররা আজকে পেয়েছেন যে মেজর নিউরোলজিক্যাল, মস্তিষ্কজনিত অনেক সমস্যা এই কোভিড-19 রোগী যারা আপাতত দৃষ্টিতে সুস্থ হয়েছেন বলে দেখা যাচ্ছে, তাদের মস্তিষ্কে নিউরোলজিক্যাল সমস্যা দেখা দিচ্ছে, এবং এর ফলে অনেকে ব্রেন স্ট্রোকও আক্রান্ত হতে পারেন।
সেটি হচ্ছে কোভিড-19 এর ফলশ্রুতিতে, এবং এটি রিসার্চরা, গবেষকরা আজকে গবেষণা করে পেয়েছে। আরেকটি তথ্য যেটি আমরা পেয়েছি আজকে, সেটি হচ্ছে যে গর্ভ ধারণ করা মায়েরা যারা তাদের সন্তানদের মধ্যে কোভিড-19 পাস করতে পারেন, অর্থাৎ তাদের সন্তান গর্ভের সন্তানরা তাদের মা থেকে কোভিড-19 এর সংক্রমণ পেতে পারেন, এটি আজকে গবেষণার স্টাডি সাজেস্ট করছে। এবং এটি মোটামুটি এই মুহূর্তে বেশ উল্লেখযোগ্য একটি, কারণ আমরা লক্ষ্য করেছি যে ইতিমধ্যেই অনেক এই নিউ ইয়র্কে আমরা জানি যে টেলিভিশনে এসেছিলেন একজন বাঙালি মহিলা, বাংলাদেশি আমেরিকান, যিনি সন্তানের জন্ম দিয়েছেন এই কোভিড-19 এর সময়। তার সন্তান এবং তার মা দুজনেই এখন সুস্থ আছেন, তবে তাদের করোনা পরবর্তী টেস্টিং হয়েছে কিনা সেই ব্যাপারে আমরা এখনো খবর পাইনি। আর্টিজার হচ্ছে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত প্রায় 600 হেলথ কেয়ার ওয়ার্কার, যারা স্বাস্থ্যকর্মী ছিলেন ফ্রন্ট লাইনে, 600-এর মতো তারা প্রাণ হারিয়েছেন এই কোভিড-19 এ। এবং আরেকটি জিনিস যেটি, সেটি হচ্ছে যে কোভিড-19 এর ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিনের লক্ষণ দেখা যাচ্ছে না, যদিও শতাধিক প্রতিষ্ঠান ভ্যাকসিন তৈরি করার কাজে লিপ্ত আছেন, এবং যার ভিতরে 2টি প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান তারা একটি গ্রান্ট মঞ্জুর করেছেন, যা একটি হচ্ছে 1.2 মিলিয়ন, আর একটি বোধহয় 400 মিলিয়ন হচ্ছে একটু বেশি ভ্যাকসিনের জন্য। এবং ট্রাম্প প্রশাসন চেষ্টা করছেন যত দ্রুত ভ্যাকসিন বাজারে নিয়ে আসা যায়, কিন্তু বিশেষ করে যারা এই ভ্যাকসিন প্রক্রিয়ার সাথে জড়িত, এবং ডক্টর ফাউচি, যিনি আমেরিকাতে, যুক্তরাষ্ট্রে এখন সবচেয়ে বেশি আলোচিত এই করোনা ভাইরাসের ক্ষেত্রে, তিনি বলেছেন যে ভ্যাকসিনগুলো হয়তো আসবে, কিন্তু তার কোনোটাই 70-75% বেশি কার্যকর হবে বলে তিনি মনে করেন না। আর আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি খবরটি এই স্বাস্থ্যর বাইরে, সেটি হচ্ছে যে সুপ্রিম কোর্ট আজকে একটি রায় দিয়েছে, 2টি রায় ইনফ্যাক্ট দিয়েছে একই বিষয়ের উপরে, প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যাক্স রেকর্ডের উপরে, যেটি হাউস কমিটি যেটি রেকর্ডটা চেয়েছিল, সুপ্রিম কোর্ট তাদেরকে অনুমতি দেয়নি প্রেসিডেন্ট ট্রাম্পের রেকর্ডের চাওয়ার ব্যাপারে, অনুমতি পায়নি তারা হাউস কমিটি। কারণ তারা, সুপ্রিম কোর্ট বলতে চেয়েছে যে এটি রাজনৈতিকভাবে প্রতিহিংসা পরায়ণ হতে পারে, সেজন্য তারা হাউস কমিটিকে দেয়নি, কিন্তু নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে তারা সেই অনুমতি দিয়েছে যে তখন, এবং এইটাও বলেছে যে প্রেসিডেন্ট কখনোই আইনের ঊর্ধ্বে নয়, এবং সেই জন্য নিউ ইয়র্কের যে অ্যাটর্নি আছে নিউ ইয়র্ক সিটি, তারা চাইলে প্রেসিডেন্ট ট্রাম্পের ট্যাক্স রেকর্ডটা পেতে পারেন। এবং এই বিষয়টি একটি জটিল আকার ধারণ করেছে এই জন্যই যে সরাসরি হয়তো তারা রেকর্ডটি চাবে না, তাদেরকে আদালতের মাধ্যমে চাইতে হবে। এখন নিম্ন আদালত যদি সেটি রিলিজ না করে, তাহলে সেটি আবার পুনরায় সুপ্রিম কোর্টে যাবে, একটি পদ্ধতিগত জটিলতার সৃষ্টি হতে পারে। তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস এই সুপিনা করে এই রেকর্ডটি পাবে, এবং যেটি প্রেসিডেন্ট ট্রাম্পকে বেশ বিচলিত করেছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প আজকে টুইটের ঝড় তুলেছেন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে। তার কারণ, আরেকটি কারণ আছে, সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত 2 জন বিচারপতি, কাভানগ এবং গর্সচিচ, দুজনেই প্রেসিডেন্টের বিপক্ষে ভোট দিয়েছেন এই ক্ষেত্রে, এবং এটি প্রেসিডেন্টকে বেশ ক্ষুব্ধ করেছে, বোঝাই যাচ্ছে। কারণ এই প্রেসিডেন্টের বিরুদ্ধে যে রায়টি হয়েছে ট্যাক্সের নিউ ইয়র্ক সিটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নিকে রিলিজ করার জন্য, সেটি 7 এবং 2, 2 জন বিচারক প্রেসিডেন্টের পক্ষকে সমর্থন করেছেন, 7 জন প্রেসিডেন্টের বিপক্ষে অবস্থান নিয়েছেন, যার মধ্যে প্রধান বিচারপতিও রয়েছেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটি রায় আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে, সেটি সকল আমাদের সাধারণ মানুষের জন্য খুব কার্যকর। সেটি হচ্ছে যে ডেট কালেকশন, অর্থাৎ পাওনাদাররা যেভাবে রবকল করে পাওনাদারদের কাছে টাকা অর্থ আদায়ের জন্য, সেই কলটি তারা আইনসম্মত নয় বলে সুপ্রিম কোর্ট আজকে রায় দিয়েছেন, এবং যেটির ফলে হয়তো ডেট কালেক্টিং, অর্থাৎ এই পাওনা আদায়ের যে রবকল গুলো ছিল সেগুলি বন্ধ হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট এইটি সমর্থন করেনি। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা জানেন যে স্টিমুলাসের ব্যাপারে কথাবার্তা চলছে, এবং গতকালও আমি উল্লেখ করেছি যে মেজরিটি লিডার মিচ ম্যাককনেল একটি প্রস্তাব করেছেন, যদিও এটি এখনো প্রস্তাব আকারে, যে যারা $40,000 নিচে আয় করছেন তাদেরকে এই 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 দ্বিতীয় স্টিমুলাসের ট্যাক্সটি দেওয়ার ব্যাপারে তিনি মোটামুটি রাজি আছেন। অবশ্য ডেমোক্রেটরা এখন এই ব্যাপারে কোনো কথা বলেননি। তাদের বক্তব্য হচ্ছে যে যখন টেবিলে বসবে
তখনই তারা এই বিষয়টাতে আলোচনা করবেন, অন্য সময় নয়। অন্য সময় তারা সেই বিষয়ে আলোচনা করতে চান না। তবে রিপাবলিকান পার্টির অন্যান্য সিনেটররাও বলার চেষ্টা করছেন যে যে আরেকটি দ্বিতীয় স্টিমুলাস চেকের প্রয়োজন, এবং বিশেষ করে ট্রেজারি সেক্রেটারি মিঠুচেন আজকে বলেছেন যে এই জুলাই মাসের ভিতরেই আরেকটি স্টিমুলাস চেকের দেওয়ার ব্যবস্থা মোটামুটি তারা প্রস্তুত। তবে এই ব্যাপারে কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ আপনারা জানেন হাউস যে বিলটি পাশ করেছে সেটি অনেক উদার, অনেক বেশি উদার, এবং যে বিলটি সিনেটে এখনো কোনো বিল উঠেনি। সিনেট এবং হাউস যৌথভাবে যে বিলটি পাশ করবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর দেওয়ার পরে সেটি কার্যকর হবে এবং সেখানে চূড়ান্ত অ্যামাউন্টটি নির্ধারিত হবে। আরেকটি বিষয় হচ্ছে যে স্টুডেন্ট ভিসার ব্যাপারে যে কথাটা আমরা বলেছিলাম গত কয়েকদিন ধরে, আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং হার্ভার্ড ইউএসসিআইএস এর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের আশ্রয় নিয়েছে। এখন আদালত যদি এই বিষয়ে হস্তক্ষেপ করে এবং ইনজাংশন জারি করে, কেবলমাত্র সেক্ষেত্রেই ছাত্রছাত্রীরা যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন অনলাইন ক্লাসে। আর আদালত যদি সেই ব্যাপারে কোনো ইনজেকশন জারি না করে, তাহলে ইউএসসিআইএস এর যে নিয়মটি আছে সেটি কার্যকর হবে। অতএব আদালতের অপেক্ষায় থাকতে হবে এখন যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি ছাত্রদেরকে। তবে আজকে স্টোনি ব্রুক ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক স্টেট ইউনিভার্সিটির যে স্টোনি ব্রুক ইউনিভার্সিটি, তারা বলেছে যে কোনো ছাত্র, বিদেশি ছাত্র একটি ক্লাস নিলেই এবং যেটি অনলাইন ক্লাস, তাহলেই তারা এই দেশে থাকার জন্য তাদের ভিসার যে বাধ্যবাধকতা আছে সেটি পূরণ করতে সক্ষম হবে। আপাতত আরেকটি বিষয় হচ্ছে যে জুলাইয়ের 15 তারিখ আপনার ট্যাক্স রিটার্ন প্রদানের শেষ দিন। যারা এই শেষ দিনটা হচ্ছে যারা ফেডারেল সরকারের কাছে ট্যাক্স দেনা আছেন তাদের জন্য 15 জুলাই হচ্ছে শেষ দিন। আর যারা ফেডারেল গভর্নমেন্ট থেকে অর্থ পাওনা আছেন তারা পরবর্তীতে 15 অক্টোবর পর্যন্ত তাদের ট্যাক্স ফাইল করতে পারেন। এবং আরেকটি বিষয় যারা ফেব্রুয়ারি কিংবা জানুয়ারি মাসে ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন এবং রিফান্ড পাওয়ার যোগ্য, তাদের অনেকেই এখনো রিফান্ড পাননি। তবে এবং আইআরএস থেকে একটি নোটিশ জারি করে বলা হয়েছে যে এবার রিটার্ন আসতে একটু দেরি হচ্ছে। তবে রিটার্ন দেরি হলো, দেরির যে পরিমাণ দেরি হচ্ছে সেই পরিমাণ তারা পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন অতিরিক্ত ইন্টারেস্ট পেমেন্ট করে, এবং সেটি আলাদাভাবে আসবে। আপাতত এই পরবর্তীতে আরো তথ্য থাকলে আমি আসবো। ধন্যবাদ সকল। জনাব নাজমুল হাসান, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি যে প্রথমে যে বিষয়গুলো অবতারণা করেছিলেন তার মধ্যে ছিল যে সিটির যে এয়ার কন্ডিশন এবং যে আরো দু একটি বিষয় আপনি উল্লেখ করেছেন আপনার নিউজের মধ্যে, এই বিষয়গুলো একটু ইলাবোরেট করবেন? কোন বিষয়টা? আপনি যে এয়ার কন্ডিশনিং এর কথা যেটা বললেন যে বয়স্কদের জন্য, এবং আরো যে দু একটি প্রসঙ্গ যে আলোচনা করেছিলেন অনুষ্ঠানের শুরুতে, এই বিষয়গুলো একটু যদি আপনি ব্যাখ্যা করেন, কারণ কেউ কেউ জানতে চাচ্ছেন যে এয়ার কন্ডিশনিং এবং আরো যে দু একটা বিষয় আপনি বলেছেন এগুলো একটু ইলাবোরেট করার জন্য। বলেছি সেটি হচ্ছে যে এয়ার কন্ডিশনিং বিনামূল্যে দেওয়া হচ্ছে, কিন্তু যারা কোয়ালিফাই করবে, এবং কোয়ালিফাই করা হচ্ছে যাদের বয়স 60-এর বেশি হতে হবে। তারপরে তাদেরকে এখন যেখানে তারা থাকেন, যে বাসায় থাকেন, সেখানে কোনো এয়ার কন্ডিশনার থাকতে পারবে না, অন্য কোনো ইউনিট থাকলে সেটি হবে না। আর শেষ হচ্ছে তাদেরকে নিউ ইয়র্ক সিটির কোনো বেনিফিট প্রোগ্রাম সেটির অন্তর্ভুক্ত হতে হবে। ক্রাইটেরিয়া পূরণ করলে আপনারা এয়ার কন্ডিশনার পেতে পারেন। বেনিফিট প্রোগ্রাম মানে কি? ফুড স্ট্যাম্প, তারপরে আপনার কোনো বেনিফিট প্রোগ্রাম, রাইট? এটা বেনিফিট প্রোগ্রাম, এটা। এবং এই বেনিফিট প্রোগ্রামের একটি হচ্ছে যারা নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটিতে বসবাস করেন, তারা অলরেডি একটা বেনিফিট প্রোগ্রামে কোয়ালিফাই করেন। আর নিউ ইয়র্ক সিটি হাউজিং অথরিটিতে বাসভবন পাওয়াই একটা বেনিফিট, কিন্তু তো সেই অতএব নাইসা হাউজিং এ যারা থাকেন তারা একটি ক্রাইটেরিয়া পূরণ করছেন, বাকি দুটো বয়স 60-এর বেশি এবং যাদের বাসায় কোনো এয়ার কন্ডিশনার নেই তারা সেটি পাবেন। আরেকটি ব্যাপার বোধহয় আরেকটা ব্যাপার কোনটা? আরেকটা ব্যাপার আমি জানতে চাচ্ছি, যেটা স্কুলের ব্যাপার, যেটা আজকে মেয়র নিজে তার প্রেস কনফারেন্সে বলেছেন এবং আপনি নিজেও শুনেছেন যে স্কুল কিভাবে শুরু হবে, স্কুলে কি সিস্টেম হবে, এই বিষয়ে আমাদের, যদিও আমরা গতকালকে আলোচনা করেছি, বাট আমাদের কমিউনিটির মধ্যে এখনো কনফিউশন আছে। এই বিষয়ে কিছু বলবেন? স্কুল খোলার ঘোষণা দিয়েছেন, তবে অন্যান্য বারের মতো নয়। তিনি গতকালকে যেটা স্পষ্ট করেছেন, তারা একটি সার্ভে করেছেন, সেই সার্ভেতে তারা দেখেছেন যে 75% শতকরা 75%
বাবা মাই তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাতে চান ফল সেমিস্টারে সেপ্টেম্বরে, আর 25% তারা আপাতত তাদের সন্তানদের পাঠাতে চান না। সেই বিবেচনাটি মাথায় রেখে নিউ ইয়র্ক সিটি প্রশাসন এবং স্কুল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে ব্লেন্ডেড স্কুল সিস্টেম তারা করবেন। অর্থটা হচ্ছে সপ্তাহে 5 দিন ক্লাস হবে ঠিকই, কিন্তু সবার জন্য 5 দিন না, কারোর জন্য 3 দিন, কারোর জন্য 2 দিন। প্রথম সপ্তাহে যদি কারো 2 দিন থাকে, পরের সপ্তাহে তাদের 3 দিন হবে। আর প্রথম সপ্তাহে যদি কারো 3 দিন থাকে, পরের সপ্তাহে 2 দিন হবে। আর একটি দিন খুব সম্ভবত সোমবার দিন তারা রেখেছেন যে যে কোনো ছাত্র সেই সময় এই 3 এবং 2-এর যদি কেউ থাকে সেখানে পড়তে পারবে। আর যে সমস্ত বাবা মারা তাদের সন্তানদের স্কুলে দিতে চান না, পাঠাতে চান না, অনলাইন অনলি, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে শিক্ষা দিতে চান, তাদেরকেও সেটা স্কুল বোর্ডকে জানাতে হবে। এবং স্কুল বোর্ডের জন্য একটি ওয়েবসাইট চালু করেছে, এবং সেই ওয়েবসাইটে আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এই হচ্ছে মোটামুটি স্কুলের বিষয়। আপনি কি আজকের যে রিপোর্ট সন্ধ্যার সময় বিবিসি যে রিপোর্টটি দিয়েছে, তাতে বলা হচ্ছে 24 ঘন্টায় 60,000 নতুন রোগী যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন, এইটা সম্পর্কে? গতকালকে ছিল, আজকে না। এটা আজকে আর একটু বেশি, বাট গতকালই 60,000 অতিক্রম করেছে যুক্তরাষ্ট্র নতুন রোগীতে। সো এটা হোয়াট ইজ দ্য মেসেজ? এটার মেসেজটা কি? মেসেজটা হচ্ছে যে সংক্রমণ বাড়ছে, সেটা তো প্রথমে আমি বলেছি। বেশ কয়েকটি স্টেটে, জিয়া ভাই আরো ব্যাখ্যা করতে পারবেন, সংক্রমণ বাড়ছে। বিশেষ করে যেটা গতকালকে আমরা বলেছি যে কয়েকটি স্টেটে তরুণ সমাজ, বিশেষ করে ইয়ংরা, কোনো প্রকার মাস্ক ব্যবহার কিংবা সোশ্যাল ডিস্টেন্সিং মানছেন না, এবং অনেক স্টেটেই রেস্টুরেন্টগুলোতে ইন্টারনাল সিটিং এর কারণে এটার ব্যাপক প্রকোপ দেখা দিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে কারণে মেয়র এবং গভর্নর, বিশেষ করে গভর্নর নিউ ইয়র্ক সিটিতে রেস্টুরেন্টগুলোতে ইনসাইড সিটিং অ্যালাউ করেননি। তার একটি কারণ হচ্ছে এইটি যে এয়ারবোর্ন, যে 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 ভাইরাসটা এখন এয়ারবোর্ন, সেটি রেস্টুরেন্টের ক্লোজ ক্রাউডের ভিতরে খুব দ্রুত সংক্রমিত হতে পারে, সেই আশঙ্কা থেকে। এবং অন্যান্য কয়েকটি স্টেটে, বিশেষ করে ফ্লোরিডা বড় এক্সাম্পল, এই রেস্টুরেন্টগুলো ইন্টারনাল সিটিং চালু করার পর থেকে সেখানে সংক্রমণ বাড়ছে। শুধু ফ্লোরিডা না, আরো কয়েকটি স্টেটে, বিশেষ করে বারগুলোতে। তো এই জন্য নিউ ইয়র্কে এই সতর্কতা অবলম্বন করা হয়েছে। এবং এখন যেটা আভাস পাওয়া যাচ্ছে গভর্নর কুমোর অফিস থেকে এবং তার বক্তব্যে, সেটি হচ্ছে যে স্টেজ 4, চতুর্থ স্টেজও নিউ ইয়র্ক সিটি রেস্টুরেন্টগুলোর ইনসাইড সিটিং, তার ভিতরে বসার অনুমতি হয়তো দেওয়া হচ্ছে না। সেই জন্য আপনি হয়তো লক্ষ্য করেছেন যে নিউ ইয়র্ক সিটির বাইরে, প্রত্যেকটি রেস্টুরেন্টের বাইরে রাস্তাগুলো ব্লক করে তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে, যাতে আউটডোর সিটিংটাকে তারা আরো ভালোভাবে প্রসারিত করতে পারেন। এবং এই জন্য সিটি বিভিন্ন রকমের ব্যবস্থা নিয়েছে। এবং আমি নিজে কালকে লক্ষ্য করেছি যে এই ফরেস্ট হিলস এলাকায় ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের লোকজন এসে রেস্টুরেন্টগুলোকে বলে দিচ্ছেন কিভাবে তাদের আউটডোর সিটিং গুলো বসাতে হবে। যেন তেন ভাবে বসালে হবে না, তাদের একটা নিয়ম পরিকল্পনা মাফিক সেগুলো বসাতে হবে। এবং এই পরিকল্পনার পদ্ধতিটাও খুব সহজ, অনুমতি পাওয়াটাও খুব সহজ, অনলাইনে অ্যাপ্লাই করলেই সবাইকে অনুমতি দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, আপনার কাছে আবার আসবো। দর্শক, আমরা যাচ্ছি এখন আমাদের অ্যাটর্নি ইসরার স্বামী আপনার কাছে, যে ইমিগ্রেশনের পরিবর্তনটা খুব খুব বেশি দ্রুত মনে হচ্ছে, আপনি কি মনে করেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ তাহের ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং সবাইকে, আমাদের প্যানেলিস্টে। আপনি সঠিকভাবে বলেছেন তাহের ভাই যে ইমিগ্রেশন অনেক দ্রুত মুভ করছে, ইমিগ্রেশনের বিভিন্ন ল। এটা দেখেন, আমাদের ইলেকশন নভেম্বরে আছে, আমরা দেখেছি আমাদের প্রেসিডেন্টের যে ইলেকশন, ওনার আগেই এজেন্ডাতে ছিল যে ইমিগ্রেশনটা, ওনার ভোট ব্যাংকের, এটাই একটা মেইন জিনিস, ভোট ব্যাংকে ধরে রাখার জন্য। আমি মনে করছি সেটা হচ্ছে প্রধান কারণ, বাট দেয়ার আর আদার রিজন টু। যেমন এখন নতুন যে অ্যাসাইলামের বিভিন্ন, কারণ এখানে ওভারফ্লো করছেন বলছে, অ্যাসাইলামের মেনি অ্যাপ্লিকেশন, এবং বর্ডার গুলো ওভারফ্লো করছে এই যে বিভিন্ন দেশের অ্যাসাইলাম সিকারদের। তো বিভিন্ন কারণেই এটা করছেন আমাদের এই প্রশাসন। দেখা গেছে যে আমরা নতুন যেটা আমরা দেখছি যে অ্যাসাইলামের যাদের কে বর্ডারে যারা ইলিগাল এন্ট্রি করবে, এবং যারা অ্যাসাইলাম সিকার অ্যাসাইলাম ফাইল করেছেন, তাদের মধ্যে যদি মনে করেন যেগুলো ফ্রিভুলাস অথবা ফ্রডুলেন্ট কোনো ক্লেম আছে থেকে থাকে, তাহলে সেই অ্যাসাইলাম সিকারদেরকে ওয়ার্ক পারমিট গ্রান্ট করা হবে না। এটা হচ্ছে একটা নতুন। আরেকটা হচ্ছে যে
আগে অ্যাসাইলাম অফিসার যারা ওনারা ডিসাইড করতে পারতেন কেসটা, ইন আ সেন্স দ্যাট আইদার ওনারা কেসটা গ্রান্ট করতেন অথবা রেফার করে দিতেন জাজের কাছে, ইমিগ্রেশন জাজের কাছে। এখন সেটা তাদেরকে পাওয়ার দেওয়া হচ্ছে যে তারা গ্রান্ট করবে অথবা ডিনাই করতে পারেন, অথবা রেফারও করতে পারেন। তো এই ডিনায়াল পাওয়ারটা আগে তাদের কাছে ছিল না, এখন যেটা রিসেন্টলি দেওয়া হয়েছে। দিস ইজ এটা আমরা আসলে টু মাচ পাওয়ার দেওয়া হচ্ছে মনে করছি আর কি ইমিগ্রেশন অফিসারদেরকে। কারণ অনেক সময় দেখা যায় যে ইমিগ্রেশন অফিসার মেনি ক্ষেত্রে দেখা যায় ওনারা বায়াস ডিসিশন নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণে বিশ্লেষণ না করেই একটা কেসের হয়তো ডিসিশন দিয়ে থাকেন, অনেক আমরা এটা দেখতে পাই। তো আমরা সেই ক্ষেত্রে আমরা অ্যাপিলের ব্যবস্থা থাকবে অবশ্যই, এবং ইমিগ্রেশন জাজের কাছে যখন কেসটা যাবে তখন আমরা এটা পরিপূর্ণভাবে মানে প্রেজেন্ট করার একটা আরেকটা চান্সও থাকবে। কিন্তু ওই যে ফার্স্টে যেটা ডিনায়াল, যেটা সেটা আসলে আমাদের এখন নতুন এডিশন, যে ইমিগ্রেশন অফিসার ডিনাই করতে পারবে অ্যাসাইলাম অফিসার কেসটাকে। এটা হচ্ছে, আর সরি জি গো হেড। আর একটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা যারা ফরেন স্টুডেন্ট যারা, তাদেরকে বলছে যে অনলাইন ক্লাস নিলে তাদের ভিসাটা করা হবে না, যে এক্সটেনশন, এবং তাদেরকে ফেরত যেতে হবে বলছে। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি হার্ভার্ড এবং এমআইটি লসুট ফাইল করেছে, আমরা ওয়েট করছি লসুটের রেজাল্টের উপর। আমরা আশা করছি যে একটা ভালো রেজাল্ট দিবেন জাজরা, কারণ অসংখ্য অনেক স্টুডেন্ট আছে যারা অনেক বৈদেশিক মুদ্রা আমেরিকার জন্য আর্ন করে এই দেশ, বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজরা। তো ওই স্টুডেন্ট গুলো যারা অলরেডি পে করে দিয়েছে কলেজকে, এটা হোল ইয়ারের একটা প্রসেস। তো এই জিনিসটা যদি এই লটাই কার্যকর হয়, তাহলে এই জিনিসটা, তাহলে হাউ দ্য কলেজেস আর গোয়িং টু ডিল উইথ দিস, যেটা অলরেডি কলেজ অ্যাকসেপ্টেড দ্য মানি, দ্য হোল ইয়ারের প্রসেস। তো এই যে স্টুডেন্টদের যে জিনিসটা তারা করছে, যে অনলাইন ক্লাস নিলে করবে না, ভিসা তাদের রিজেক্ট করবে এবং ফেরত যেতে হবে দেশে তাদেরকে। তো এটা দুইটা জিনিস, একটা হচ্ছে যে এই স্টুডেন্ট গুলোর হেলথ ইস্যু এখানে থাকবে, যে তাদেরকে ফোর্স করা হচ্ছে ক্লাস নেওয়ার জন্য, এবং আরেকটা জিনিস হচ্ছে যদি তারা ফেরত যায় সেখানেও তারা কতটুকু সেফটি আমরা পাচ্ছি এই চিলড্রেন স্টুডেন্ট গুলোর জন্য। তো এখানে বিভিন্ন ইস্যু আমার মনে হয় জাজরা এগুলো কনসিডার করবেন, এবং আমাদের মনে হচ্ছে যে আমাদের পক্ষেই কোনো রায়, স্টুডেন্টদের পক্ষেই রায় হওয়ার সম্ভাবনা আমরা মানে মনে করছি আর কি। আপনারা ইমিগ্রেশনে যারা আপনারা লয়ার আছেন, তারা কি কোনো ধরনের এই যে ট্রাম্পের যে এক্সিকিউটিভ অর্ডার, সংবিধান বিরোধী যেসব পদক্ষেপ, এই ব্যাপারে এর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা করছেন? চিন্তা ভাবনা করছে আইলা এবং বিভিন্ন আরো অর্গানাইজেশন আছে যারা এগুলোর উপরে কাজ করছে। এখনো সেরকম কোনো লসুট অথবা কিছু এখনো ফাইল করা হয় নাই, আর অনেকেই এটার উপরে কাজ করতেছে নাকি। আচ্ছা, এটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা এবং অ্যাসাইলাম কেসের উপরে। আরেকটা হচ্ছে যে ভাই, যে নাজুল ভাই সঠিকভাবে বলেছেন যে কালেক্টররা কালেকশনের জন্য রোবো কল করে সবাইকে, ওই কলটা এখন স্টপ করার জন্য করেছে, সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন। তো উইচ ইজ আ গুড নিউজ, কারণ এই প্যান্ডামিকের সময় অনেকেই হয়তো ডেট পে করতে পারছেন না। তো এটা আমাদের সাধারণত ভালো মনে করছি আর কি। আমি থ্যাংক ইউ। আমি আপনাকে একটু প্রেসিডেন্ট আরেকটা নতুন যেটাকে এসেছে সুপ্রিম কোর্ট করেছে, যে প্রেসিডেন্ট কোনো লয়ের ইমিউনিটিতে নাই, পাবেন না, যে প্রেসিডেন্ট ইজ নট ইমিউন। সো প্রেসিডেন্ট তার যে ট্যাক্স রিটার্নে যে ইয়েটা চেয়েছিল নিউ ইয়র্ক প্রসিকিউটর, সেটা নিউ ইয়র্ক প্রসিকিউটরকে দিতে হবে প্রেসিডেন্টের পক্ষ থেকে। এটা নিয়ে আমাদের প্রেসিডেন্ট টুইট করেছেন এবং ওনার ক্ষোভও প্রকাশ করেছেন। সো আর এটা পুরো 9 জাস্টিসের 7ই এগ্রি করেছেন এই ডিসিশনে। সো হুইচ ইজ ভেরি থ্যাংক ইউ ইসরাত স্বামী, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা আপনার সাথে আবার আসবো। আমরা ওয়েলকাম করছি খালেদা বেগম জেসমিন। উনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন এবং বেশ জটিল অবস্থা ছিল ওনার। আমরা ওনার কাছ থেকে ওনার
করোনা পরবর্তী সিচুয়েশন এটা জানবো এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় কি এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তার আগে আমি জাস্ট একটু ব্রিফ নেব। আমাদের মেহরুন্নেসা জুবাইদা মেরি জুবাইদা আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন অ্যাবসেন্টি ব্যালট কাউন্ট শুরু হয়েছে, আপনাদের কাউন্ট কবে থেকে শুরু হবে, কোনো আইডিয়া আছে? অনেক ধন্যবাদ আপনাকে, টাইম টেলিভিশনে যারা দেখছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের এখন পর্যন্ত কোনো স্পেসিফিক ডেট দেয়নি যে কবে থেকে আমাদের কাউন্টিং হবে। সাধারণত একদিন আগে আমরা জানতে পারবো যে আমাদের কাউন্টিংটা কবে, বলতে পারেন স্ট্যান্ড বাই হয়ে আছে আর কি। আর ধারণা করা হয়েছিল যে 1 থেকে 2 দিনের মধ্যে এক একটা ডিস্ট্রিক্টের কাউন্টিং শেষ হবে, কিন্তু দেখা যাচ্ছে যে ডিস্ট্রিক্ট 24 দিয়ে শুরু হয়েছে, তাদের এখনো কাউন্টিং বাকি আছে। যদিও বলেছিল যে লোয়েস্ট ডিস্ট্রিক্ট থেকে হাইয়েস্ট ডিস্ট্রিক্ট হিসেবে কাউন্ট করবে, আই মিন অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট লোয়েস্ট থেকে হাইয়েস্ট হিসেবে কাউন্ট করবে, কিন্তু এখন শুনতে পাচ্ছি যে তারা 3টা অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট একত্রে কাউন্টিং শুরু করেছিল এবং 3টার মধ্যে মাত্র ডিস্ট্রিক্ট 23 শেষ করেছে আজকে। ডিস্ট্রিক্ট 24 এখন আগামীকালও দরকার হবে এবং বুঝতেই পারছেন যে আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে 37। আমরা এক্স্যাক্টলি কবে আমাদের স্কেডিউল আমাদেরকে জানানো হবে তা আমরা জানি না। তবে আমরা অনুরোধ করেছি আমাদের সাপোর্টারদেরকে, আমাদের ভোটারদের মধ্যে যারা আগ্রহী তাদেরকে, যাতে করে এই অ্যাবসেন্টি ব্যালট কাউন্টিং এর সময় ভলান্টিয়ারদেরকে এই কাউন্টিংটা ওয়াচ করতে দেওয়া হবে এবং এখানে আমাদের কমপক্ষে 15 জন ভলান্টিয়ার দরকার। আমরা অনুরোধ করেছিলাম আমাদের ভোটার এবং সাপোর্টারদের মধ্য থেকে ভলান্টিয়ার হওয়ার জন্য। আমরা কিছু রেসপন্সও পেয়েছি। আমাদের আগামী 13 তারিখ আমাদের প্রথম ট্রেনিং এই ভলান্টিয়ার কাউন্টিং ওয়াচ করার যে নিয়ম এই বিষয়ে আমরা অপেক্ষা করেছি এর জন্য, কিন্তু আমরা স্পেসিফিক কোনো ডেট আপনাদেরকে এই মুহূর্তে দিতে পারছি না। আপনাদের সাথে যারা ভলান্টিয়ার হিসেবে যোগদান করতে চান তারা কিভাবে যোগদান করবে, কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? একটা ভালো প্রশ্ন করেছেন। আমি টাইম টেলিভিশনে এখানে কমেন্টের মাধ্যমে একটা লিংক দেব। আর প্রশ্নটা যেহেতু করেছেন ভালো হয়েছে, আগামীকাল সকাল থেকে আমাদের ওয়েবসাইট, যদি বাংলা ভাষায় কেউ করতে চান তাহলে আমি আমাদের যে maryforassembly.com এর যে বাংলা ভাষায় যে পেজটি আছে ওখানে আমি একটা লিংক আজকে রাতের মধ্যে বলবো দিয়ে রাখতে, যাতে করে কালকে সকালের মধ্যে লিংকটি অ্যাভেলেবল হয়। আর আজকে আমি আপনার এই টাইম টেলিভিশন শোয়ে কমেন্ট বক্সে আমি আমার লিংক দিয়ে দিচ্ছি, যেখানে তারা ভলান্টিয়ার করার জন্য করতে পারবে। কিন্তু বলেছে যে একদিনে, সাধারণত ধারণা করেছিল একদিনে 5000 পর্যন্ত ভোট কাউন্ট করতে পারবে। যেহেতু 3টা করে ডিস্ট্রিক্ট নিচ্ছে, তো আমাদের ভলান্টিয়ারদেরকে মেন্টালি প্রস্তুত থাকতে হবে। কমপক্ষে 3 দিন সময় লাগার সম্ভাবনা আছে। যদিও আমাদের টোটাল অ্যাবসেন্টি ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন 6136 জন এখন পর্যন্ত, যে নাম্বার আমরা পেয়েছি। তো মনে হচ্ছে যে কমপক্ষে 3 দিন সময় লাগবে আমাদের। দ্যাট মিন্স আপনার অ্যাবসেন্টি ভোট 6163 জন, 136 জন। আজকের যে গণনার কোন রেজাল্ট আপনাদের কাছে এসেছে? আজকের গণনা তো ছিল ডিস্ট্রিক্ট 34 এ আমাদের মমিতা, মাহফুজুল এবং মাহতাব প্রার্থী ছিলেন। মমিতা এবং মাহতাব ছিলেন ডিস্ট্রিক্ট লিডার পদে আর মাহফুজুল ছিলেন অ্যাসেম্বলি মেম্বার পদে। আমি যতদূর খবর জেনেছি যে তারা 3 জনই তাদের গ্যাপ অনেকটা ক্লোজ করে ফেলেছে এবং রিমার্কেবলি খুবই কাছাকাছি। যেমন মমিতা মাত্র 20 ভোটে মমিতা পিছিয়ে আছে। আগামীকালের গণনা কি হবে জানি না, কিন্তু এফিডেভিট ভোটও আছে 1850টি ওই ডিস্ট্রিক্টে। তো এরপরে যদি ধরেন এখানেও বলে যে ওকে 20 ভোটে তার অপোনেন্টকে জয়ী ঘোষণা করতে চায়, তো মমিতা নিশ্চয়ই এফিডেভিট ব্যালট কাউন্টিং এর রিকোয়েস্ট করবে। আমরা ওই ডিস্ট্রিক্টে আমরা এখনো আশাবাদী, 3 জনকে নিয়ে আমরা আশাবাদী। থ্যাংক ইউ সো মাচ। আমরা আশা করি যে আপনাদেরটা আগামী সপ্তাহ থেকে শুরু হলে আমরা আপনার কাছে লেটেস্ট জানবো। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আর আমি আপনাদের কমেন্ট বক্সে পিন করে আমার এটা দিয়ে দিছি, যে লিংকে ভলান্টিয়ার করতে পারবেন ওই লিংকটা দিয়ে দিছি। থ্যাংক ইউ সো মাচ। যারা ভলান্টিয়ার করছেন আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞতা। আপনাদের কারণেই এতটা বিশাল টার্ন আউট হয়েছে এবং আমরা এখনো জয়ের ব্যাপারে আশা ছাড়িনি। থ্যাংক ইউ সো মাচ। আমরা যাচ্ছি ডক্টর জিয়াউদ্দিন আহমেদ আপনার কাছে। আমি প্রথমে আপনাকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এরপরে আমি আপনার কাছে জানতে চাই খালেদা বেগম জেসমিন, উনার পরিস্থিতি কি হয়েছিল, তারপরে ওনার সাথে আমরা আলাপ করব। থ্যাংক ইউ টাইম টেলিভিশন। আজকে আমরা যেটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে পোস্ট কোভিড
হওয়ার পরে কোভিড থেকে যারা ভালো হচ্ছেন তাদের কি কষ্ট হচ্ছে, এটা কিন্তু ইদানিং আমরা এটা দেখছি না, আমরা বেঁচে যাচ্ছেন। তো অনেক মানুষ আছে তারা অনেক শেয়ার করছে, তারা অনেক ফেসবুক অথবা তারা গ্রুপে চেষ্টা করছে, তারা বলছে যে আমি 2 মাস 3 মাস হয়ে গেছে, আমি এখন ভালো হচ্ছি না, কিন্তু অনেকে বিশ্বাস করে না। তো কি কোভিড এর পরে কি হয় এটা আমরা এখনো ভালো করে জানি না, এটা জানা দরকার, কারণ তাদের নর্মাল লাইফে আসতে পারবে কিনা, কতটুকু সময় লাগবে, কোনো ট্রিটমেন্ট আছে কিনা, এসবের জন্য আমরা চিন্তা ভাবনা করছি। আজকে খালেদাকে আমরা ইনভাইট করেছি, অত্যন্ত সাহসী মেয়ে, সে 2বার ভেন্টিলেটরে ছিল, তার সাহসের জন্য, তার শক্তির জন্য সে আজকে আসছে, এবং তার কিছু এখনো কিছু কমপ্লেন আছে। তো ওর কাছ থেকে আমরা শুনবো সে কেন হলো, কিভাবে হলো, আর সে কিভাবে হাসপাতালে যে অনেকদিন ছিল, 1 মাসের বেশি, ও কিভাবে সে ফাইট করেছে এবং এখন তার কি অবস্থা, এটা জানার পরে আমি আরেকটা আলাপ করবো। জি, ইন দ্য মিনটাইম আপনার নেটওয়ার্ক খুবই উইক নেটওয়ার্ক, আপনার নেটওয়ার্ককে একটু চেক করেন। আমরা খালেদা বেগম জেসমিন ওনার কাছে যাচ্ছি। খালেদা বেগম জেসমিন, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা জানতে চাই কিভাবে আপনি আক্রান্ত হয়েছিলেন, কবে আক্রান্ত হয়েছিলেন? আপনার সাউন্ড মিউট করা আছে, আপনার সাউন্ডকে আনমিউট করুন। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ টাইম টিভিকে আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি মূলত অফিস থেকেই মনে হয় আমি এই অসুখটা আমার ভিতরে গ্রহণ করি, সেটা আমার অফিস থেকেই আমি আক্রান্ত হই। আপনার অফিস কোন জায়গায়? নিশ্চিত, কারণ আমার অফিসে তখন 2 জন অলরেডি হসপিটালে ছিল এবং পরবর্তীতে অন্য 2 জন মারা যান তারা এই কোভিড-19 আক্রান্ত হয়ে। সো বিশেষত বা সম্ভবত আমি ওইখান থেকেই আক্রান্ত হয়েছিলাম। জি, তা আপনি কোন অফিসে কাজ করতেন? আমি লং আইল্যান্ড একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে আছি। ফার্মাসিউটিক্যাল কোম্পানি। সো আপনার প্রথমে কি হয়েছিল? আমার জ্বর ছিল 2-1 দিন এবং প্রচন্ড গায়ে ব্যথা ছিল। আচ্ছা, গায়ে ব্যথা ছিল, তখন যেদিন আমার প্রচন্ড গায়ে ব্যথা হয় ওই দিন আমি বাসায় চলে আসি। আসার একদিন পরে আমি টেস্ট করতে যাই, সেটা মার্চের 26-এ। তারপরে 28-এ ওরা আমার রেজাল্ট জানায় যে আমি পজিটিভ আসছে আমার রেজাল্ট। সেখান থেকেই তারপরে আমি আরো 2 দিন বাসায় ছিলাম। আমি নর্মালি যেগুলা ট্রিটমেন্ট করা হয়, যেমন গরম পানি, আদা পানি, ওগুলাই আমি খাচ্ছিলাম, এবং তার সাথে আমি ইনহেলার এবং অন্য একটা ওষুধ আমাকে ডক্টর স্যার করেন, ওইটা আমি নিয়েছিলাম। কিন্তু 2 দিন পরে এপ্রিল 1-এর দিন আমার শ্বাসকষ্ট প্রচন্ড হতে থাকে, এবং সন্ধ্যার সময় আমি 911 কল করে দেয় আমার ছেলে, ওরা এসে আমাকে হসপিটালে নিয়ে যায়, স্টোনি ব্রুক হসপিটালে। তো হসপিটালে আপনাকে কয়দিন আপনি মোটামুটি আউট অফ ভেন্টিলেশন? আমি 26 ডেজ আমি ভেন্টিলেশনে ছিলাম, 2 টাইমস করে। ফার্স্টে 2 তারিখ সব ভোরবেলা আমাকে ভেন্টিলেটরে নেয়, এবং 20 এপ্রিল আমাকে বের করা হয় ভেন্টিলেটর থেকে। কিন্তু তারপরে আমি 3-4 দিন আমি ভালো আপ ডাউন করছে আমার সিচুয়েশন, শারীরিক অবস্থা। তারপরে আবার 26-এ আমাকে ভেন্টিলেশনে আবার নিয়ে যেতে হয়, কারণ আমার কার্বন ডাই অক্সাইড আমি করতে পারতেছিলাম না, অক্সিজেন নিতে পারতেছিলাম না, সবকিছু মিলায়ে সেকেন্ড টাইম তারা আমাকে ভেন্টিলেশনে আবার ঢুকায়। ওকে, সো আপনি যে বেরিয়ে আসছেন ভেন্টিলেশন থেকে, এখন আপনার কি প্রবলেম ফেস করছেন আপনি? হ্যাঁ, ভেন্টিলেশন থেকে বের হওয়ার পরেও আমি 1 মাস আমি হসপিটালে ছিলাম। এর মধ্যে 2 উইকস আমি ছিলাম রিহ্যাবে, আবার 5 দিন 10 দিন করে আমি ছিলাম হসপিটালে। তো তখন আমার ভেন্টিলেশন থেকে বের হওয়ার পরে জি বলেন, শুনতে পাচ্ছি আমরা আপনার কথা। জি, ভেন্টিলেশন থেকে বের করার পরে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, কারণ আমি খুব উইক ছিলাম এবং আমার হাত পা কোনো কিছুই আমি মুভ করতে পারতাম না।
তো আস্তে আস্তে সেটা আমার পা মুভ করতে পারি যখন, মোটামুটি উঠে বসতে পারি, তখন আমাকে রিহ্যাবে পাঠানো হয় এবং সেখানে আমি 2 weeks থাকার পরে আই হ্যাভ হ্যাভিং চেস্ট পেন অ্যাগেন, এবং তারা সেজন্য আমাকে আবার হসপিটালে দেয় এবং ওইখানে আমি 5 দিন থাকার পরে মোটামুটি সুস্থ হয়ে যাই এবং তারা বুঝতে পারে যে আমি এখন বাসায় মুভ করতে পারবো। তো আমাকে অক্সিজেন এবং হুইল চেয়ার সহকারে আমাকে বাসায় ওরা পাঠায়। তো বাসায় আসার পরেও আমি প্রায় মাসখানেক আমি অক্সিজেন ব্যবহার করতে হয়। এখনো আমাকে যখন আমি হাঁটাহাঁটি করি তখন আমাকে অক্সিজেন নিতে হয়, বাট বসে থাকলে বা টিভি দেখতেছি এরকম অবস্থায় আমাকে অক্সিজেন না নিলেও চলে। বাট বাট যখন আমি হাঁটি তখন আমার অক্সিজেন লেভেলটা নিচে নেমে যায়, তখন আমাকে অক্সিজেন নিতে হয়। এবং কয়েকদিন আমার খুব কাশি ছিল, মানে কথা বলতেই পারতাম না, আমার খুব কাশি হতো। তখন আমাকে আমার ভাইয়া সাদেক ভাই যে উনি আমাকে একটা ওষুধ প্রেসক্রাইব করেন, ওটা আমি এখন নিচ্ছি। এবং যখন আমি হসপিটালে ছিলাম তখন উনি আমাকে আরেকটা জেল পাঠিয়েছিলেন হসপিটালে, যেটার জন্য আমি আসলে অনেক এনার্জি পেতাম। যখনই আমার খুব দুর্বল লাগতো বা উইক লাগতো তখনই আমি ওই জেলটা খেলে, প্রতিদিন একটা করে জেল নিতাম আমি। তো ওটা খেলে পরে আমার অনেক এনার্জি, মানে আমি ফিল করতাম যে আমি অনেক এনার্জেটিক হচ্ছে। এখন আমি ওনার প্রেসক্রাইব অনুযায়ী ওই ওষুধটাও খাচ্ছি। তো আমার এখন এই যে আমি এতক্ষণ কথা বলতেছি, কাশতেছি না, এটা ওই ওষুধটার জন্যই আমি বলবো। ওনাকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড সেটার জন্যই আমি এখন কথা বলতে পারি রেগুলারলি। কিন্তু আমার প্রথম দিকে আমি একটা ওয়ার্ডও বলতে পারতাম না, ইভেন আমি লিখতেও পারতাম না, আমার হাত পা কোনো কিছুই আমি মুভ করতে পারতাম না, এরকম আমি হয়ে গেছিলাম, পুরো বিছানার মধ্যেই ছিলাম আমি। ওয়াও, দ্যাটস এ মিরাকল। ডক্টর জি, জিয়াউদ্দিন আহমেদ, আপনি কি শুনতে এটা পাচ্ছেন? অনেকটাই মিরাকলই বলা যায়। ডক্টর জিয়াউদ্দিন আহমেদ। হ্যাঁ তাহের, হ্যাঁ, শুনতেছি। সো উনি যেটা বললেন যে উনি তো মুভ করতে পারতেন না, হাঁটতে পারতেন না, কথা বলতে পারতেন না, আপনি কি একটা ওষুধ পাঠিয়েছেন, এটার পর থেকে ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সো আপনি আপনি এই বিষয়ে কিছু বলবেন? মানে আমরা বুঝতে পারি না এই জিনিসটা কি পাঠিয়েছিলেন আপনি ওনার কাছে এবং কি না, কি সেটা ওষুধ। সেটা সেটা আমি পরে আসতেছি। জি আমরা আজকে, আমি যে কারণে টেলিভিশনে আসছি এবং খালেদাকে রিকোয়েস্ট আসার জন্য, জি সেটা হচ্ছে মানুষকে বোঝাবার জন্য যারা কোভিড জয়ী হয়ে বাড়িতে আসেন তাদেরও অনেক সিমটম থাকে এবং কি কি থাকে এটা কিন্তু আমরা এখনো লিটারেচারে ভালো করে, ডাক্তার লিটারেচার এখন লেখা হচ্ছে না, কারণ আমরা এখন ওষুধ কি হবে, কি ওষুধ খাইতে হবে, টেস্টিং কি হবে, এসব নিয়ে লেখা হয়। কিন্তু একটা বড় গ্রুপ যারা কোভিড থেকে বাড়িতে আসছেন তাদের লাইফ নর্মাল হচ্ছে না কেন, কি কষ্ট হচ্ছে, এটা কিন্তু আমরা জানি না। যে আজকে যেটা নাজমুল বললেন, যে আজকে বেরোচ্ছে যে নিউরোলজিক্যাল সিমটম হয়, স্ট্রোক হয়, মানুষ ভুলে যায়, এইসব যে এভরিডে কিন্তু নতুন নতুন বেরোচ্ছে। তো আমি একটা বলতে চাচ্ছিলাম যে প্রথমে এটা নিয়ে আলাপ করি যে কোভিড হওয়ার পরে যারা কোভিডের পেশেন্ট আছেন বাড়িতে, তাদেরকে আমি একটু খেয়াল করার চেষ্টা করব, খেয়াল করার জন্য। যে প্রথম কথা হচ্ছে যে কনফিউশন হয় যখন কেউ আইসিইউতে থাকে। এই কনফিউশনটা কিন্তু যে কোনো আইসিইউ থাকলেই হবে, কোভিডের জন্য খালি না। 75% অফ দ্য পেশেন্ট, তাদের কিন্তু এটা হয় আইসিইউতে অনেকদিন থাকলে। কোভিড হলে এটা আরো বাড়ে বা কমে সেটা আমরা এখনো জানি না, তবে এটা অনেক দিন, অনেকের তো 7-8 মাসে লেগে যায়। কিছু কনফিউশন থাকে, বাড়িতে হঠাৎ করে মনে করে আমি কোথায় আছি। কোভিড পেশেন্টের তাই হচ্ছে, কিন্তু এটা খালি কোভিডের জন্য না, এটা হচ্ছে আইসিইউ সিনড্রোম বলি আমরা। এটা একটা মেন্টাল স্ট্যাটাসের একটা সিগনিফিকেন্ট চেঞ্জ হয়। লাংসে যেহেতু এআরডিএস হয়, নিউমোনিয়া হয়, লাংসে অনেক কিছু হচ্ছে, কিন্তু আমরা এখনো সময় এতটা হয় নাই জানার। কিন্তু আমরা যেটা জেনেছি, কোভিড যেটা হচ্ছিল 2003-এ, সেখানে লাংসের মধ্যে ঠিক এরকম সিটি স্ক্যানে চেঞ্জ হয়েছিল, লাং ফাংশন চেঞ্জ হয়েছিল। লাকিলি 2 বছর পরে মোস্ট অফ দোজ পেশেন্টের লাংসটা ইমপ্রুভ করে। কোভিডে ইমপ্রুভ করবে আশা করি, কিন্তু আমরা এখনো জানি না। কিন্তু লাংসে যাদের নিউমোনিয়া হয়েছে, যাদের এফেক্ট হয়েছে, ক্রনিক চেঞ্জ হয়েছে, কতটুকু চেঞ্জ হবে। স্মেল অ্যান্ড টেস্ট, এটা ইউজুয়ালি যখন কোভিড ভালো হয়ে যায় অনেকেরই মাত্র 25% মানুষের এটা ফিরে আসে।
আরো সময় লাগে, অনেকের অনেক সময় লাগে। আমি জানি কারোর 2 মাস লাগছে, তাদের স্মেল টেস্ট আসছে না, তারা খুব বিব্রত। জি সবচেয়ে বড় যেটা খালেদার হয়েছে বা অন্যদের আছে, এটার জন্য বেশি মানুষ সাফার করছে, এটাকে বলে পোস্ট ইনফেকশন ফেটিক সিনড্রোম। এটাও যখন সার্স হয়েছিল 2003, তাদের অর্ধেক পেশেন্ট কিন্তু এটাতে ভুগেছে, এবং তারা এটা 3 বছর লেগেছে এই ফেটিক সিনড্রোমটা তাদের কাছ থেকে যেতে। আমরা অলরেডি জানি যে সিডিসি বলেছে যে কোভিড-19-এ 25% মানুষ অলরেডি ফেটিক সিনড্রোমের যে ইন্ডিকেশনগুলো তাদের মধ্যে আছে। কতদিন থাকবে আমরা জানি না, এগুলো আমরা জানতে চাচ্ছি, এবং তার কোনো রেমেডি আছে কিনা সেটা নিয়ে আমরা চিন্তা করতে চাই। ব্লাড ক্লট, অনেকের ব্লাড ক্লট হয়, পরেও ব্লাড ক্লটকে স্ট্রোক হচ্ছে, পালমোনারি এম্বোলিজম হচ্ছে। এটা ওই ফেটিকের সঙ্গে সঙ্গে, যেহেতু হাঁটতে পারছে না, বাড়িতে হাঁটে না, চলাফেরা করে না, এটা কিন্তু বাড়িতে আসার পরে হচ্ছে। হার্টে কি হয়? হার্টে 1/3 33% মানুষের হার্টের প্রবলেম হয় কোভিডের পরে। কার্ডিওমায়োপ্যাথি হয়, মায়োকার্ডাইটিস হয়, তাদের অ্যাবনর্মাল হার্ট রেট হয়। এগুলো কেন হচ্ছে? কোভিডের জন্য হচ্ছে না কোভিডের ইনফ্লামেশন রেসপন্ড হচ্ছে, ভাইরাসের জন্য না, তার সঙ্গে আমরা জানি না, কিন্তু এটা হচ্ছে, এবং এটা এখনো বোঝা যাচ্ছে না কেন হচ্ছে, এবং আমাদের এগুলো জানা দরকার। তার মধ্যে যেমন নিউরোলজিক্যাল, যেটা আমরা একটু আগে আলাপ করলাম, স্ট্রোক হচ্ছে, সুইসাইড। একজন ইমার্জেন্সি রুমের ডাক্তার নিউ ইয়র্কের এবং একজন ইমার্জেন্সি রুমের কাজ করা, 2 জন কিন্তু সুইসাইড করেছে। তো আমরা ভেবেছি ওটা মনে হয় তার ডিপ্রেসড হয়ে করেছে। এখন মনে হচ্ছে তাদের সাইকোলজিক্যাল, নিউরোলজিক্যাল চেঞ্জ হচ্ছে, সাইকোলজিক্যাল না, অথবা কম্বিনেশন। তো এই ধরনের কিন্তু আমরা যদি আমাদের আত্মীয় স্বজন যারা কোভিড হয়েছে বাড়িতে আসেন, তার যদি কোনো চেঞ্জ দেখি, এটা কিন্তু আমাদের মনে করতে হবে যে এটা একটা পার্ট অফ দ্য সিনড্রোম। তো এইসব জিনিস মিলে আমরা ভাবছি এখন আমাদের যারা বাংলাদেশি বা কোভিড হয়েছে, তো তাদের অনেকেই সার্ভে করছে। তো আমরা একটা সার্ভে করব। কেন করব? একটা পারপাস হচ্ছে যে খালেদাকে যেটা আমি পাঠিয়েছিলাম হাসপাতালে যখন ছিল, সে বসতেও পারতো না, তার রিহ্যাবিট করা দরকার, তখন তোমার এখানে টাইম টিভিতে কিছুদিন আগে আমরা লিয়াকতকে এনেছিলাম। লিয়াকত একজন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির ওনার। সে একটা সুপার এক্সপোর্ট ডিসমিউটেজ নামে একটা এনজাইম আছে, এটা দিয়ে মানুষের ফ্রি রেডিক্যাল গুলো রিমুভ করে, যেগুলো মানুষের ক্ষতি করে, বডিতে আমাদের তৈরি হয় এবং অসুখ হলে। তো এটা কিন্তু সবাই করে, এটা অনেক বছর থেকে। আমি এটার উপর রিসার্চ করেছি 40 বছর আগে। তো ওর একটা প্রিপারেশন যেটা সে ইউজ করতো অন্য কারণে, অ্যান্টি এইজিং, এইটা সে দেখলো যে রিলিফ হয়। তো আমরা কি করলাম, ওই সময় তোমার ওখানে মিটিং এর পরে আমি তখন ওটা ইউজ করা শুরু করলাম। কোভিড-19 যারা খুব দুর্বল তাদেরকে আমরা মোটামুটি 20 জনকে দিয়েছি। তো খালেদারকে আমার এটা বলার মানে হচ্ছে যে ও যখন এটা সিগনিফিকেন্টলি চেঞ্জ হলো, কথা বললে তার বুক ধরপড় করতো। তো এই জিনিসটা দেখে আমার মনে হলো, কারণ আমি ডাক্তার হিসাবে আমার বন্ধুর এটা আমি অ্যাডভাইস করতে পারি না, আমার একটা রিসার্চ করতে হবে, আমাকে জানতে হবে যে এটা সত্যি কাজ করছে কিনা। বাই দিস টাইম আমার কাছে বেশি ইনফরমেশন আসছে, এবং আমার মনে হচ্ছে প্রত্যেককেই, আমি কয়েকজন ডাক্তারকেও দিয়েছি। তো এই জন্য আমি আজকে একটা তোমার এখানে ঘোষণা করতে চাই, আমি একটা পোস্ট কোভিড সিনড্রোম ডাটাবেস করতে চাচ্ছি। এখানে যদি কোভিডের পেশেন্টরা যারা বাড়িতে আছেন, দুর্বল ফিল করছেন, তারা যদি টেলিফোন করে মেসেজ রাখেন, তখন তাদের সাথে কেউ যোগাযোগ করবে। আর দরকার হলে আমরা ওই যদি মনে হয় যে কাজ হবে, তখন ওই ফার্মাসিউটিক্যালরা তারা আমার সাথে রাজি হচ্ছে, তারা ফ্রি 1 মাসের সাপ্লাই অফ ওইটা ওষুধটা দেবে। ওষুধটা ঠিক না, একটা ফুড সাপ্লিমেন্ট। তাতে যদি মানুষের উপকার হয়, মানুষ যদি হাঁটতে পারে, মানুষ যদি কাজে যেতে পারে, এটা একটা বিগ ব্লেসিংস ফর আস। এটাও একটা রিসার্চের মতনই হবে। কারণ আমরা কোভিডের সময় অনেক রিসার্চ করছি, যেমন এই ডক্টর মোহাম্মদ আলম লং আইল্যান্ডে, সে একটা ডক্সিসাইক্লিন নামে একটা অ্যান্টিবায়োটিক, যেটা নর্মালি আমরা অন্যভাবে ইউজ করি, ওটা সে ইউজ করে অনেক ফল পেয়েছে, যেটা আমরা গতকালকে জামাতে জার্নাল অফ আমেরিকান মেডিসিনে আমরা এটাকে সাবমিট করেছি। সে প্রাইমারি অথর, আমি সিনিয়র অথর হিসাবে। ঠিক এরকম অনেক রিসার্চ আমরা কিন্তু করা দরকার, কারণ আমরা এখনো জানি না কি হচ্ছে। তো আপাতত আমি এটা বললাম, যদি কারো কোনো প্রশ্ন থাকে। আর আমি ফোনটা দিতে পারছি, সে ফোন নাম্বারটা হচ্ছে 631-690-3790। আবার নাম্বারটা বলবেন, আবার নাম্বারটা বলবেন। 631-690-3790। এটা হচ্ছে পোস্ট কোভিড সিমটমস ডাটাবেস। এখানে কেউ টেক্সট করে বলবেন যে আমার কোভিড ছিল, তখন তাকে একটা কোয়েশ্চেনার পাঠানো হবে 5-6 লাইনে। ওটাকে আনসার করলে যদি দেখা যায় যে তার
কাজ হবে, তাহলে ওখান থেকে আমরা বলে দেবো আর ওটা পাঠাবে, এবং আমরা তারপরে খবর নিব যে হাউ ইজ ডুইং। তো এটা আমি দেখলাম যে বিশেষ করে খালেদাকে আমি একদম ঘনিষ্ঠভাবে দেখলাম। দেখার পরে আমি এটাতে যেতাম না ওর ইমপ্রুভমেন্ট যদি না দেখতাম। এখন আমি অনেককেই দেখছি। তো আমি এখন থামবো যদি কারো কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, যদি কেউ প্রশ্ন করেন তাহলে আপনাকে আমরা জানাবো। জনাব নাজমুল হাসান, আপনি কি পাশে আছেন? আচ্ছা, জনাব নাজমুল হাসান নাই। আমার মনে হয় যে আমরা খালেদা বেগম জেসমিন ওনার কাছ থেকে একটু জানতে চাই যে এখন উনি এই ওষুধ সেবনের পর থেকে হোয়াট কাইন্ড অফ চেঞ্জ ওনার। আমি নাজমুল ভাই আপনার কাছে আসছি লেটেস্ট আপডেট জানার জন্য। খালেদা বেগম জেসমিন, ইজ দেয়ার এনি লেটেস্ট চেঞ্জ? আপনি কোনো চেঞ্জ ফিল করছেন এই ওষুধ খাওয়ার পর থেকে? এই ওষুধটা আসলে আমি হসপিটালে যখন কেবিনে আসি তখন থেকে আমি ইউজ করতেছি, and সেটা এখন পর্যন্ত আমাকে অনেক এনার্জেটিক করতেছে, মানে আমি এনার্জি পাই ওটা খাওয়ার পরে। এবং এখন আরেকটা ওষুধ উনি যেটা অ্যাড করেছেন আমার কথা বলার জন্য, কারণ আমি আগে কথা বলতে পারতাম না, খুবই কাশি হইতো, কাশি স্টার্ট হয়ে যেত কথা বলার সাথে সাথে। তো ওইটাও আমাকে অনেকটা মানে রিলিফ দিচ্ছে। আমি এতক্ষণ কথা বলতেছি কিন্তু আমি কোনো কাশি হচ্ছে না আমার। তো দুইটা মিলেই আমি অনেক বেটার ফিল করতেছি। ওইটা মানে যে জেলটা আমি ইউজ করি ওটা এনার্জি দেয় আমাকে, আমি অনেক শক্তি পাই, হাঁটা চলা করতে গেলে আমার যে দুর্বলতাটুকু থাকে ওটুকু কেটে যায়। থ্যাংক ইউ। আর কাশির জন্য যেটা দিচ্ছেন ওইটাও আমাকে অনেক হেল্প করতেছে। আমরা দর্শকদের বলবো যে আপনাদের যদি এই বিষয়ে যে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদের ফেসবুকে প্রশ্ন করবেন এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এই বিষয়ে আপনাদের যে কোনো প্রশ্ন তার উত্তর দেবেন। আমি যাচ্ছি, আমার মনে হয় তারা যদি ওই ফোন নম্বরে টেক্সট করতে হবে, কারণ ডাক্তার হিসেবে আমি ফেসবুকে ওষুধের নাম বলা অ্যালাউড না। তো আমরা যেটা প্রফেশনালি এটা দেখবো কার কি হচ্ছে, তারপরে আমরা যোগাযোগ করবো ওদের ডাক্তারের সাথে। তাহলে আপনাদের নাম্বারটা আমরা আমাদের ফেসবুকে দিয়ে দেবো। অ্যাটর্নি স্টার স্বামী, আপনি কি আছেন আমাদের সাথে? উনি একটু যেতে গেছে। আমি নাজমুল হাসান আপনার কাছে যাচ্ছি যে হোয়াট ইজ দ্য লেটেস্ট, ইজ দেয়ার এনি লেটেস্ট আপডেট? আপনার সাউন্ড আনমিউট করতে হবে নাজমুল ভাই। আমি আসলে জিয়া ভাইয়ের কথাটা শুনতেছিলাম যে এই জেলটার উপরে আমরা একটা স্টোরি ছেপেছিলাম পরিচয় প্রায় 4-5 সপ্তাহ আগে, এবং এটা সেই সময় আমরা দেখেছিলাম যে এটা বেশ রেসপন্ডও পেয়েছিলাম যে অনেক এটা, এবং লিয়াকত ভাই এই স্টোরিটা আমাদের কাছে পাঠিয়েছিলেন এই জেলের ব্যাপারে। তো আমি আজকে আবার খুঁজে দেখবো এবং আমি এটা পাঠাবো আমাদের জিয়া ভাইকে। এবং আজকে যেটা বলার চেষ্টা করছিলাম যে আমরা এই মুহূর্তে যে জিয়া ভাই যে কথাটা উল্লেখ করেন পোস্ট কোভিড সিনড্রোম, যেটা সেটাই দিনে দিনে আরো বেড়ে যাচ্ছে। কারণ অনেকেই সেকেন্ড টাইম থার্ড টাইম টেস্টিং এর জন্য যখন যান তখন তারা এই বিষয়টা টের পান যে তাদের, এবং ইদানিং যে আমরা কথাটা বলি অ্যান্টিবডি কথাটা বলি, হার্ড ইমিউনিটির কথা বলি, সেগুলি এখন সুদূর পরাহত হয়ে যাচ্ছে। কারণ 15-20% অ্যান্টিবডি ডেভেলপ হচ্ছে না। এবং জিয়া ভাই একটা কথা যেটা বলেছেন যে আমাদের এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা অনেকেই মনে করছি যে 12-14 দিন পরে আমরা সবাই কোভিড মুক্ত হয়ে যাচ্ছি, ভালো হয়ে যাচ্ছে, কাশি আসছে না, জ্বর উঠছে না। কিন্তু যে কথাটার উপরে গুরুত্ব আসছে এখন বিজ্ঞানীরা এবং ডাক্তার গবেষকরা, সেটা হচ্ছে যে এই যে কথাটি একটু আগে আপনার বললেন যে পোস্ট কোভিড সিনড্রোম, এটা কোনো অংশে কম না। এবং গত কয়েকদিন ধরে আমি বলার চেষ্টা করছি যে অনেকে স্ট্রোক ফিল করছেন, অনেকে টেস্ট পাচ্ছেন না, অনেকের নিউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে। এই বিষয়গুলো আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। এবং সব কথা শেষ কথা হচ্ছে সবাইকে মাস্ক পরতে হবে এই রোগটা যাতে অ্যাভয়েড করতে পারে, এবং এবং ইমিউনিটি ডেভেলপ করতে হবে। সেটা হচ্ছে প্রথম উপায় আমি যেটা মনে করি। এবং আরেকটা সেকেন্ড জিনিস যেটা আমি সবসময় মনে করি সেটা হচ্ছে, আমার মনে হয় জিয়া ভাইও এই কথাটা আমার সাথে একমত হবে, সেটা হচ্ছে আফটার কোভিড উই শুড হ্যাভ সাম থেরাপি। এবং এটা বোধহয় এখন কাজ করছে, ডাক্তাররা সেটা বলার চেষ্টা করছে। এটাই শেষ কথা হচ্ছে যে সবাইকে এই আমাদের যেটা নিউ ইয়র্ক এখন যে অবস্থায় ভালো অবস্থায় আছি, 1% to 2% পজিটিভ টেস্টিং ইভেন আফটার সো মেনি টেস্টিং, এটা খুবই ইমপ্রেসিভ একটা জিনিস ফিগার। এটা কন্টিনিউ রাখতে হলে আমাদেরকে সতর্ক হতে হবে, সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। আর আরেকটি কথা যেটা আমি বলি, জিয়া ভাই মেডিকেল অ্যাসোসিয়েশনের সাথে জড়িত আছেন, আমি মনে করি তারা ডাক্তাররা সবাই মিলে যদি আমাদের এই ইমিউনিটি ডেভেলপ করার ব্যাপারে এই মানুষকে বিভিন্নভাবে তাল টাকা পয়সা দিয়ে সাহায্য করার চাইতে
ইমিউনিটি ডেভেলপ করার জন্য যদি ডাক্তাররা কমিউনিটি ওয়াইড একটা ব্যবস্থা নেন যে কি কি জিনিস হলে ইমিউনিটি হয়, এই এডুকেশনটা আমাদের কমিউনিটিতে খুব ইম্পর্টেন্ট এবং দরকার। এটা আমরা কেউ হয়তো এখনো করছি না, এটা মাথায় রাখা দরকার, যেভাবে পোস্ট কোভিড সিনড্রোম নিয়ে আমরা কথা বলছি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর জিয়াউদ্দিন আচ্ছা, আহমেদ। আমি জি, তাহের, আমি একটা আমাদের- কথা বলি, জি যে বলতে ভুলে গেছি যে 2 দিন আগে পোস্ট কোভিড সিনড্রোম এত সিরিয়াস হয়েছে যে মাউন্ট সাইনাইতে তার অলরেডি একটা ক্লিনিক খুলেছে যাদের পোস্ট কোভিড সিনড্রোম ডিফারেন্ট জিনিস, পা থেকে মাথা পর্যন্ত যেসব কমপ্লেন করে, পেটে ব্যথা, কেউ ডায়রিয়া কন্টিনিউয়াস হচ্ছে, এর জন্য তারা কিন্তু একটা সেন্টার অলরেডি খুলেছে নিউ ইয়র্কের মাউন্ট সাইনাইতে 3-4 দিন আগে। তো দিস ইজ এ সিরিয়াস ম্যাটার। এবং আমি জানি অনেকের আমাদের খসরু ডায়ালিসিসে ছিল, অনেকের এটা অনেক দিন যাচ্ছে, ডিফারেন্ট অর্গান মানুষের এফেক্ট করে, কিন্তু কমন হচ্ছে যে ফেটিক সিনড্রোম। একটা ছেলে তো খুব আপসেট হয়ে গেল, বলে যে কেউ বিশ্বাস করে না যে আমি অর্ধেক কাজই করতে পারি না, আমি টায়ার্ড হয়ে যাই, দেখে আমাকে মনে আমি সুস্থ মনে করে আমি মনে ফাঁকি দিচ্ছি, আসলে আই জাস্ট কান্ট হ্যান্ডেল ইট। তো এটা আমার কাছে বেশি মনে হয়েছে যে ফেটিক সিনড্রোমটা দেখা যায় না, কিন্তু যে লোকটা কাজ করতে আগে সে পারছে না, এটা তার কাছে একটা এত বেশি মর্মান্তিক, সে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। জি তো জি এইসব জিনিসে আমাদের একটু খেয়াল রাখতে হবে এখন, এবং আর যত ইনফরমেশন আসবে আমরা এগুলো আবার শেয়ার করবো ভবিষ্যতে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় ইটস এ ভেরি ডেভেলপিং স্টোরি এবং ভেরি ডেভেলপিং সিচুয়েশন। আমরা এই বিষয়ে আমাদের ওয়াচ রাখবো, এবং আমার মনে হয় ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনাকে আমরা আরও এই বিষয়ে যে কোনো ডেভেলপমেন্ট হয় আমরা আপনাকে আমাদের অনুষ্ঠানে নিয়ে আসবো, এবং আমরা জানতে চেষ্টা করব যে এইটার মানে এই যে একটি নতুন ডেভেলপমেন্ট আজকে আপনি বললেন, এইটার প্রোগ্রেসটা কি হচ্ছে। জনাব নাজমুল হাসান, আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাচ্ছি। ডক্টর জিয়াউদ্দিন, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং খালেদা বেগম, যিনি আমাদের কাছে এসেছিলেন, আমাদের সাথে কথা বললেন, যিনি কোভিড আক্রান্ত এবং খুবই অসুস্থ, তাকে অভিনন্দন জানাচ্ছি। আমি শেষ মুহূর্তে জাস্ট আরেকটা আমি ভুলে গেছিলাম, একটা ইমিগ্রেশন আপডেট দিবার কথা। না, আমি ওই যে আমি 1 মিনিট আপনার কাছে আসছি, আমি যাই আমাদের অ্যাটর্নি ইসরাত স্বামীর কাছে। আপনি কি লেটেস্ট জাস্ট 30 সেকেন্ডে যদি কিছু বলতে চান? আপনার সাউন্ড মিউট করা আছে অ্যাটর্নি ইসরাত স্বামী, আপনার সাউন্ড মিউট করা, সাউন্ড। জি এখন বলেন। জি ধন্যবাদ। আমি আরেকটা হচ্ছে আপডেট যে আমরা কিছু বিআইএ তে অ্যাপিল করেছি অ্যাসাইলাম কেসের জন্য, যে ক্লায়েন্ট গুলো এখনো ডিটেনশনে আছে। তো আমাদের এটা আমরা খুব হোপফুল, এবং আমরা ভালো রেজাল্ট পেয়েছি, আমরা উইন করেছি বিআইএ অ্যাপিল গুলো। তো এটাতে আমাদের বোঝা যাচ্ছে যে আমরা যে একটা খুব ডিপ্রেশনের মধ্যে যে সবকিছু নেগেটিভ হচ্ছিল ইমিগ্রেশনে, তো সেখানে আমরা একটু আশার আলো পাচ্ছি যে বিআইএ এখনো রেসপন্ড করছে, আমাদের ইমিগ্রেন্টদের পাশেই আছে। তো থ্যাংক ইউ, আই এম হোপফুল। থ্যাংক ইউ এন্ড অনেকেই কংগ্রাচুলেশন। আমাদের ক্লায়েন্টরা খুব ডিপ্রেশনে আছে এবং খুব আপসেট হয়ে যাচ্ছে যে ইমিগ্রেশনের সবকিছুই ওরা পাচ্ছে যে পজিটিভ কিছুই দেখছে না। তো তাদের উদ্দেশ্যে বলছি আর কি, বিআইএ এর রেজাল্ট এখনো আমাদের পক্ষে আছে। তো গুড, উই স্টিল উইনিং বিআইএ অ্যাপিলস। থ্যাংক ইউ সো মাচ। নাজমুল হাসান, আপনি কি বলতে চাচ্ছিলেন? আপনারা বলতে চাচ্ছিলাম যে এটা অনেকেই জানতে চান যে যারা অনেকেই তাদের আত্মীয় স্বজনকে আনার জন্য ভিসা ফি, তারপরে অন্য সবকিছু ফি জমা দিবার পরেও তারা কবে নাগাদ পেতে পারে। কিন্তু যেহেতু ব্রড লাইন হচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে কোন রকম গ্রিন কার্ড প্রসেসিং হচ্ছে না, সেটা ইন্টারনালিও এক্সটার্নালিও, আমেরিকার ভিতরে কিংবা বাইরে। অতএব সেই যারা ফি জমা দিয়েছেন কিংবা ফিঙ্গারপ্রিন্টিং এর জন্য দিয়েছেন, সেগুলো এখন হোল্ড করা আছে। যখনই এই কাজটা শুরু হবে তখনই তারা পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইউএসসিআইএস এর একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা গত পরশুদিন বলেছেন যে তাদের এখন প্রায়োরিটি হচ্ছে নভেম্বরে ইলেকশনের আগে যত বেশি সম্ভব লোককে সিটিজেনশিপ দেওয়া যায়, এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছেন, এবং এই ব্যাকলগটা তারা দ্রুত শেষ করবেন। অতএব আমাদের কমিউনিটিতে যারা সিটিজেনশিপের আবেদন করেছেন এবং ইন্টারভিউ দিয়েছেন, তারা ওয়েট করতে পারেন, কিছুদিনের ভিতরে হয়তো তারা ওত নেবার একটা ব্যাপার চিঠি পাবেন, এবং ওটা ইদানিং ভার্চুয়ালি হচ্ছে। আমার মনে হয় ইসরাত আপা এই ব্যাপারে একটু ব্যাখ্যা দিতে পারবে। থ্যাংক ইউ। তাহের, আমি একটু বলবো। ধন্যবাদ নাজমুল ভাই, মনে করে দেওয়ার জন্য আমাকে। অলরেডি ইউএসসিআইএস আমাদেরকে ফোন কল করে আমাদের ক্লায়েন্টদের ওথ নেওয়ার জন্য কল করা শুরু করেছে। অলরেডি জুলাইয়ের 1 থেকে শুরু হয়ে গেছে এটা। তো এটা অনেকেরই যাদের অনেক বিভিন্ন কারণে, যেমন কারো ক্রিমিনাল কোনো অ্যাক্টিভিটি ছিল, যাদের এতদিন হচ্ছিল না, ওয়েট করতেছিলেন তারা,
তাদেরকেও এখন ডাকতেছেন যে ওথ নেওয়ার জন্য। তো Okay. ইটস এ ভেরি গুড নিউজ, এবং অনেকেই এটা পাচ্ছেন, এবং বেশি অনেক কি বলবো, সকাল 8টা থেকে নিয়ে একদম দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত তারা অসংখ্য লোককে একবার বিভিন্ন ধাপে ধাপে এটা করাচ্ছেন। জি। এটা হিউজ অ্যারেঞ্জমেন্ট তারা করেছে, এটা তাদের প্রায়োরিটি। Thank you. অলরেডি। থ্যাংক ইউ সো আরেকটি মাচ। আমাদের আরেকটি জি। ব্যাপার আমি শেষ করে দিই। না, আমাদের ইউএসসিএস এর সময় আরেকটি শেষ হয়ে ব্যাপার আছে, গিয়েছে। গ্রিন কার্ড প্রসেসিং বন্ধ হলো, ন্যাচারালাইজেশনের অ্যাপ্লিকেশন কিন্তু তারা অ্যাকসেপ্ট করতেছে, এবং যারা ন্যাচারালাইজেশন কোয়ালিফাই করেন, যাদের 5 বছর এজে হয়ে গেছে, দে শুড ইমিডিয়েটলি ফাইল ফর ইট। জি, ডক্টর জিয়াউদ্দিন, আপনি কি বলতে চাচ্ছিলেন? ইলেকশনের আগে খুব তাড়াতাড়ি হচ্ছে। হ্যালো, জি জি। আমি একটা জিনিস বলতে চাই। খালেদা যখন হাসপাতালে ছিল, রেসপিরেটর ছিল, তখন কিছু জিনিস আমি সবাই জানা দরকার, যে মনের জোরটা খুব ইম্পর্টেন্ট। ও মনে করতো যে আমি তো অনেক কষ্ট করছি, অনেক কাজ করছি, এখন একটু রেস্ট নিচ্ছি, ভালো রেস্ট নেওয়া দরকার। তো ভয় না পেয়ে যখন একটা পজিটিভ ভাবে এইসব অসুস্থের সময় ভেন্টিলেটরে যখন মানুষ থাকে, হাজবেন্ড, বাচ্চা, ভাই বোনকে যেতে পারছে না, ওই সময় তো যোগাযোগ ছিল না, ফোনও ছিল না। তো ওর ভিতরে যে স্ট্রেংথগুলো, এগুলো কিন্তু আমাদের যারা অসুস্থ হবেন সবার জানা দরকার, যে পজিটিভ এই ফিলিংটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা তার জন্য অনেক শক্তিশালী ছিল। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় আমরা আউট অফ টাইম। সবাইকে ধন্যবাদ যারা আজকে আমাদের সাথে যোগ দিলেন। আমরা কালকে আবার কথা বলবো সবাই একসাথে। দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল রাত 9টায় আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।